আহনাফ অরুণিকার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, কি হয়েছে তোর? আমি আছি না তোর সাথে? কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না। অরুণিকা অনেকক্ষণ পর আহনাফকে ছেড়ে দিল। সেদিন 2017 সালে শেষ বসন্ত ছিল, যেদিন অরুণিকা তার বাবা মাকে হারিয়েছিল। আর আজ 2022 সালের শরতের শুরু। কতগুলো মাস পেরিয়েছে, এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি ছাড়া আর কোনো সত্য সম্পর্ক নেই তার জীবনে। অথচ এই মানুষটাও তাকে ঠকিয়েছে। তবে বাবা মার মৃত্যুর পর পুরো পরিবারের চক্ষুশোধ হয়ে পড়েছিল সে। বড় চৌধুরী সাহেব অরুণিকাকে তার পুত্র হারানোর একমাত্র কারণ ভেবে নিয়েছেন। মিসেস চৌধুরীও অরুণিকার সাথে কথা বলতেন না। অরুণিকার কোনো ভাই না থাকায় জুবায়ের করিম চৌধুরীর সম্পত্তির বেশিরভাগ অংশই তার ভাই বা সন্তানরা পাবে। কিন্তু আরাফ আর আহনাফ অরুণিকার নামেই সব লিখে দেওয়ার জন্য জোর করতে থাকায় দুই চাচার অপছন্দের মানুষ হয়ে যায় অরুণিকা। সম্পদের প্রতি তীব্র আকাঙ্ক্ষা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়, যেমনটা অরুণিকার সাথে হয়েছে। সে বাবা হারানোর পাশাপাশি সেদিন বাবার দিকের সব সম্পর্ক ও হারিয়ে ফেলে। তবে তাহমিদ, আহনাফ ও আরাফের কারণেই সে চৌধুরী ম্যানশনে থাকতে পেরেছিল। নয়তো তার দুই চাচার কেউই তার দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত ছিল না। আর পুত্র হারানোর শোকে অরুণিকার দাদা দাদিও এই অন্যায়ের প্রতিবাদ করেননি। এরপর অরুণিকাকে আহনাফ তাদের ফ্ল্যাটে নিয়ে এলো। এর পরবর্তী 6 মাস অরুণিকার জীবনের চমৎকার 6টি মাস ছিল। আর 6 মাস পর সেই অধ্যায়টি শুরু হলো, যেই অধ্যায়টি জীবনে আসবে তা অরুণিকার কল্পনার বাইরে ছিল। রুহানি দরজা খুলতেই দরজার ওপারে অরুণিকাকে দেখে জিজ্ঞেস করল। কোথায় গিয়েছিলি? আমি কতবার ফোন দিলাম তোকে। অরুণিকা রুহানির প্রশ্নের কোনো জবাব দিল না। নিঃশব্দে ঢুকে পড়ল বাসায়। রুহানি দরজা আটকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অরুণিকার যাওয়ার পানে। অরুণিকার নিস্তরঙ্গ চাহনি আড়াল করে রেখেছে তার হৃদয়ে সৃষ্টি হওয়া অজস্র ঢেউ। সে রুমে ঢুকে দরজা আটকে ধপ করে বসে পড়ল। মেঝেতে দুহাত রাখলো, শৈলের ভার সেই দুই হাতের ওপর মাথা ঝুঁকিয়ে চোখের জল ফেলতে লাগলো সে। রুহানি দরজার কাছেই দাঁড়িয়েছিল। অরুণিকার ক্রন্ধন শুনতে পেয়ে দরজার ঠোকা দিয়ে জিজ্ঞেস করল। ওই শয়তানটা আবার কিছু করেছে ওরু? অরুণিকা দরজায় হেলান দিয়ে বসলো, দ্রুত চোখ মুছে গলা স্বাভাবিক করে বলল। না, আমার টায়ার্ড লাগছে, তোর সাথে পরে কথা হবে। রুহানি এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। আর অরুণিকা দরজায় হেলান দিয়ে নিঃশব্দে চোখের জল ফেলছে। ব্যাগটা পাশেই রাখা আছে। ধীর হস্তে ব্যাগ থেকে ফোনটা নিয়ে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা জুবাইর করিম চৌধুরী ও মিসেস নিহারিকার ছবির দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে। ভেজা কণ্ঠে বলল, আই মিস ইউ মা, বাবা, মিস ইউ সো মাচ। হঠাৎ অরুণিকা চোখ তুলে তাকালো। তার মনে হলো পুরো ঘর অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এদিক ওদিক তাকিয়ে চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল তার। চোখের সামনে ভেসে উঠল অতীতের এক অরঞ্জিত মুহূর্ত। 16 বছর বয়সী অরুণিকা কাছে বাবা মার ছবি বুকে জড়িয়ে। তার ক্রন্ধনের গতি গাঢ় হলো কাঁধে কারো স্পর্শ পেতে। অরুণিকা ফোপাতে ফোপাতে পাশ ফিরে তাকাতেই দেখল আহনাফ তার পাশে হাঁটু গেড়ে বসে আছে। অরুণিকা আহনাফের হাত জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিল। আহনাফ অরুণিকাকে বুকে জড়িয়ে নিল আর ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অরুণিকা ফুপিয়ে বলল, আহনাফ, আমার তো আর কেউ নেই, আমি একা হয়ে গেছি, একদম একা। বাবাও চলে গেল মায়ের কাছে। আমি কি করব এখন? আমার তো আর কেউ নেই, সবাই আমাকে ঘৃণা করে। দেখো, কেউ কথা বলে না আমার সাথে, দাদা দাদি কেউ কথা বলে না। আমাকে কেন নিয়ে যায়নি ওরা? আমাকেও নিয়ে যেত, আমি ওদের ছাড়া ভালো থাকবো না। ওরা কি জানে না? আহনাফ অরুণিকাকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি বসল। এরপর অরুণিকার ঠোঁটে আঙুল রেখে বলল, অরুণিকা কান্না করা ভুলে গেল। আহনাফ তার হাত থেকে জুবায়ের করিম চৌধুরী ও মিসেস নিহারিকার ছবিটা নিয়ে পাশে রেখে দিয়ে বলল,
অরুণিকা আহনাফের হাত শক্ত করে ধরে আছে। আহনাফ সেই হাত ঠোঁটের কাছে এনে গভীর চুমু খেলো। এরপর অরুণিকার ললাটে এঁকে দিল তার মিষ্টি ও গাঢ় স্পর্শ। অরুণিকার অক্ষি ছোড়াবে গড়িয়ে পড়া অশ্রু মুছে দু চোখে নিবিড়ভাবে আদর মেখে দিল। অরুণিকার শুষ্ক ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল। তার দৃষ্টি সেই অধরে আটকে আছে। মুহূর্তেই চোখ সরিয়ে নিল আহনাফ। দেয়ালে হেলান দিয়ে অরুণিকাকে ছেড়ে তার পাশাপাশি বসল। নীরবতা বিরাজ করল দুজনের মাঝে। হঠাৎ অরুণিকা আহনাফের হাত ধরে অস্থির কণ্ঠে বলল, আমাকে ছেড়ে যাবে না তো? চাচি আমাকে একটু ভালোবাসে না। তোমাকে যদি বলে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আহনাফ মৃদু হেসে বলল, অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো। বুঝলো না আহনাফের কথার অর্থ, তবে জিজ্ঞেসও করলো না। ভালোই লাগছে আহনাফের কথা। মানুষটা আরেকটু কথা বলুক, তার মনের সব ভার কেটে যাবে। মুহূর্তেই কেটে গেল সেই অন্ধকার, যেই অন্ধকার অরুণিকাকে নিয়ে গিয়েছিল অতীতের পাতায়। সে এবার ফিরে এলো বাস্তবে। এলোমেলোভাবে তাকাতে লাগলো এদিক ওদিক, কোথাও কেউ নেই। বুকটা হু হু করে উঠল। মুখে হাত দিয়ে নিজের কান্না থামানোর চেষ্টা করলো। মেঝে হাতড়ে উন্মাদের মতো খুঁজতে লাগলো আহনাফের করে আসা অতীতের সব প্রতিজ্ঞা, কিন্তু কিছুই খুঁজে পেল না। অরুণিকা শব্দ করে কাঁদতে লাগলো। কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার সব। সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি আর নিজেকে কোথায় হারালে? বন্ধু হবে বলে আমাকে তোমার চরম শত্রু বানিয়ে ফেলেছ। কোথায় হলাম আমি তোমার সুধাসিনী? তুমি তো আমার হৃদয়ে কাকড় ঢেলে দিয়েছ। সুধানিধির পরিবর্তে আমি এখন তোমার জীবনে এক জ্বলন্ত কয়লা। পুড়িয়ে পুড়িয়ে যাকে ছাই করে দিয়েছ। আমাকে আর কত ছাই করলে তোমার মিথ্যে প্রতিশোধের তেষ্টা মিটবে? 6 মাসের ভালোবাসা দেখিয়ে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছো তুমি আহনাফ। আমিও দেখবো আমার হৃদয়ের আর কটা অদৃশ্য হাড় ভেঙে তুমি শান্তি পাও। সকাল সকাল কলিং বেল বেজে উঠতেই অরুণিকা দরজা খুলে অবাক হয়ে গেল। ভ্রু কুঁচকে সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুককে জিজ্ঞেস করলো। আপনি কে? লোকটি একটা সাদা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, জি, কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি। অরুণিকার চোখ দুটি মুহূর্তেই বড় বড় হয়ে গেল। প্যাকেটটি দ্রুত হাতে নিতেই লোকটি চলে গেল। সাদা মোড়কটি নাকের কাছে আনতেই অরুণিকার স্পন্দন তীব্র হয়ে উঠল। দরজা আটকে দ্রুত নিজের ঘরে চলে এলো সে। ভাগ্যিস মামির ঘুম এখনো ভাঙেনি, নয়তো তুলকালাম বাঁধিয়ে ফেলত। অরুণিকা প্যাকেটটি খুলে দেখল সাদা মোড়কে বাঁধা একটি বই। অরুণিকা ফোন হাতে নিয়ে দ্রুত হিমালয়ের ইনবক্সে ঢুকল। কোনো মেসেজ আসেনি। শেষ মেসেজটি অরুণিকার ছিল, কিন্তু কোনো উত্তর দেয়নি হিমালয়। অরুণিকা লিখল, আপনি আমার নামে পার্সেল পাঠিয়েছেন? হিমালয় সাথে সাথে মেসেজটি দেখল, যেন অরুণিকার প্রশ্নের অপেক্ষায় ছিল সে। লিখল, জি। অরুণিকার মনে জমে থাকা আধার একরাশ ভালো লাগায় ছেয়ে গেল। বইটি হাতে নিয়ে মুচকি হেসে লিখল, থ্যাংক ইউ। প্লেজার। অরুণিকা মোড়ক খুলে বইটি বের করলো। বইয়ের নাম মহাকাল। অরুণিকা বই খুলেই চমকে উঠল। প্রথম পৃষ্ঠায় একটি চিরকুট ভাঁজ করে রাখা। অরুণিকার বুক ধকধক করছে, শ্বাসরুদ্ধকর অবস্থা। চিরকুটটি কাপা হাতে খুলল সে। লাল কালিতে স্পষ্ট লেখা, রেডি? আপনার বিরাগী মনে একটুখানি সুর দেওয়ার বৃথা চেষ্টায় এই উপহারটি পাঠালাম। কিছু মাস আগে আপনার একটা ছবি দেখেছিলাম। আপনার আঁখি জোড়ায় লুকায়িত আজকে অজস্র গল্প, হয়তো অপ্রকাশিত, হয়তো বা প্রকাশিত। আমি তো বড্ড দূরের, তাই অজানা সবটাই। ভেবেছিলাম আমার লেখায় শত শত পাঠক মুগ্ধ হয়, অথচ আমি মুগ্ধ হলাম আপনার ছবির নিচে কাঁচা হাতে লেখা ছোট্ট বাক্যগুলোতে। আপনার কি মনে হচ্ছে আমাদের মধ্যে এই কয়েক সপ্তাহে এক অদৃশ্য বন্ধন সৃষ্টি হয়েছে? আমি ইতোপূর্বে কোনো পাঠক বন্ধু বানাইনি, অথচ এখন ইচ্ছে হচ্ছে। আপনি কি আমার এই বন্ধুত্বের আহ্বানে সাড়া দিতে আগ্রহী? বেশি কিছু আশা করব না, এক কাপ চায়ের নিমন্ত্রণও দেব না। শুধু সূর্যোদয় দেখার মুহূর্তে আপনার সঙ্গ চাই। ভোর হলেই জগতের অন্ধকারে ঢাকা আমার হৃদয়ে নতুন বাক্য বুনতে পারে, সেই মুহূর্তে আপনার সঙ্গ চাইছি।
আমি লিখব, আপনাকে দেখব, আপনি পড়বেন, আর একটুখানি আপনার কাঁচা হাতের নতুন সংযোজন হলেই চলবে। উত্তরের অপেক্ষায় আছি। ইতি হিমালয়। অরুণিকা বাকরুদ্ধ হয়ে বসে আছে, হাত পা কাঁপছে তার। কোনো লেখক তাকে এভাবে চিঠি লিখবে, এটা অবিশ্বাস্য একটা ঘটনা। তাও আবার এত পরিচিত একজন লেখক। সে মনে মনে ভাবছে, উনি কি সত্যি হিমালয়? উনি কি আসল হিমালয়, নাকি সেই নামের অন্য কেউ? পরক্ষণে ভাবল, না, এটাই তো তার মেইন অ্যাকাউন্ট। অনেক বড় বড় লেখকের সাথে তার যোগাযোগ আছে। অরুণিকা ফোন হাতে নিল, লিখল। আপনি আমাকে হৃদি বলে সম্বোধন করতেন যে? উত্তরে হিমালয় লিখল। হৃদি অর্থ হৃদয়। যে মানুষ হৃদয়ে নাড়া দেয় তাদের হৃদি না ডেকে অন্য কী নামে ডাকা যায় বলুন? আপনি অনেক বড় সেলিব্রিটি, অথচ আমার মতো সাধারণ একটা মেয়ের সাথে বন্ধুত্ব করতে চান। হিমালয়ের উত্তর এলো না, কিন্তু অরুণিকা উত্তরের অপেক্ষায় বসে রইল। একটি অন্ধকার কক্ষে বিছানার উপর দুপা ছড়িয়ে বসে একজোড়া চোখ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফোনের স্ক্রিন বন্ধ করে দিতেই অন্ধকারে মুখটি আড়াল হয়ে গেল। শুধু একটা উত্তর এলো, যেই উত্তর চার দেয়ালে সীমাবদ্ধ হয়ে রইল। হৃদি, আমি খুবই সাধারণ। আমাকে অসাধারণ কেন ভাবছেন? আমি চাই আপনার মতো মুক্ত হওয়ার স্বাদ নিতে। আমি এক হরিণ বাড়িতে আটকে আছি, যেই বাড়িতে দেয়াল নেই, জানালা নেই, দরজা নেই, শুধু কলম আছে। আর আছি আমি। আপনাকেই কেন বন্ধুত্বের আহ্বান করলাম? কি বলবো? এর উত্তর আপনাকে জানাতে চাই না। এইটুকুই বলতে চাই, আপনার সাথে সুস্থ কথোপকথন আমার বহুদিনের শখ পূরণ করেছে। অনেকক্ষণ কোনো উত্তর না আসায় অরুণিকা লিখল। কিছু বলছেন না যে? এবার হিমালয়ের উত্তর এলো। আমিও একজন সাধারণ মানুষ, অসাধারণ কেউ নই। আপনি কি আগ্রহী নাকি প্রত্যাখ্যান করবেন? অরুণিকা মৃদু হেসে লিখল। আপনার সাথে বন্ধুত্ব বেশ জমবে মনে হচ্ছে। তবে মিথ্যে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বন্ধু হয়ে এসেছিল কেউ একজন। এখন শূন্য মেঝেতে তার ফিরে আসার শব্দও হয় না। তার অস্তিত্ব আর খুঁজে পাই না। সে হারিয়ে যাবে না বলে নিঃস্ব করে দিয়ে হারিয়ে গেল। আপনার বন্ধুত্ব তেমন না হলেই ভালো। হিমালয় মেসেজটি দেখলো, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না। অরুণিকা ফোন পাশে রেখে বইটি হাতে নিল। হঠাৎ কিছু একটা ভেবে ফোন হাতে নিয়ে হিমালয়কে লিখল। আমার অ্যাড্রেস কিভাবে জানলেন? অন্ধকার ঘরটি মৃদু আলোকিত হলেও ফোনের স্ক্রিন জ্বলে ওঠায়। হাতে ফোন নিতেই অরুণিকার মেসেজটি দেখে তাকিয়ে রইল একজোড়া চোখ। স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই চোখ জোড়া। মিনিট খানিক পার হতে চলল, কিবোর্ডে লিখল। কখনো মুখোমুখি হলে বলবো, গল্পের মতো এটাও না হয় সাসপেন্স থাকুক। অরুণিকা অবাক হয়ে তাকিয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। ভাবতে লাগলো, অজানা উত্তরটি কি হতে পারে। কেটে গেল কয়েক সপ্তাহ। বিকেলে অরুণিকা বসে মহাকাল বইটি পড়ছিল। এমন সময় মামির চিৎকারে আত্মা কেঁপে উঠল তার। রুম থেকে বেরোতেই ভয় তার হাত পা কাঁপাকাঁপি শুরু হলো। রুহানি অরুণিকাকে দেখে জাপটে জড়িয়ে ধরল। অরুণিকা কাঁপা কণ্ঠে বলল, আগুন! মুহূর্তে তার স্বরে চিৎকার করতে লাগলো অরুণিকা। রুহানি এবং আতকিয়া জাহান। চিৎকার শুনে পাশের ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো ইমান ও তার বাবা মা। ক্ষণিকের মধ্যেই পুরো ভবনের বাসিন্দা জড়ো হলো অরুণিকাদের ফ্ল্যাটের সামনে। আতকিয়া জাহান চুলার উপরে কাপড় শুকোতে দিয়েছেন, আর আঁচ লেগে সেই কাপড়ে আগুন ধরে যায়। কাপড় পুরোপুরি পুড়ে সেটা সিলিন্ডারের পাইপের উপর পড়ল। ধীরে ধীরে আগুনের উত্তাপে পাইপের গলে গ্যাস ছড়িয়ে পড়ল পুরো রান্নাঘরে। সেখান থেকেই আগুন ধরে এখন বসার ঘর পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। পর্দার আগুন লেগে যাওয়ার কোনোভাবেই দরজা খুলতে পারছে না তারা। অরুণিকা বারান্দায় এসে চিৎকার করে সাহায্য চাইছে। এলাকার লোক জড়ো হয়ে গেছে। এদিকে ইমানসহ বিল্ডিংয়ের আরও কয়েকজন দরজা ভাঙার চেষ্টা করছে। চিৎকার চেঁচামেচির শব্দ শুনে আহনাফ, আরাফ, তাহমিদ, তুর্য, ইভান ও ইমন নিচে নেমে এলো। আর রুদবা বারান্দায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। ইমন সামনে এগিয়ে দেখল অরুণিকাদের বিল্ডিংয়ে আগুন লেগেছে। সে চেঁচিয়ে বাকিদের বলতেই পাঁচজনই দৌড়ে ভেতরে ঢুকলো। আহনাফ উপরে উঠে দেখল ইমান দরজা ভাঙার চেষ্টা করছে। সে ইমানকে সরিয়ে দিয়ে জোরে জোরে দরজায় লাথি মারল। আরাফ আর তুর্য তার সাথে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে তালা ভেঙে গেল। আহনাফ আগুন পরোয়া না করে লাফিয়ে ভেতরে ঢুকে পড়ল।
আতিকিয়া জাহান, রুহানি আর অরুণিকা ভেতরের রুমে বসে কান্নাকাটি করছে। আহনাফকে দেখে অরুণিকা বাকরুদ্ধ হয়ে গেল। আহনাফ ছুটে গেল অরুণিকার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হবে না, আমি তোকে বের করবো এখান থেকে, চিন্তা করিস না, কিচ্ছু হবে না, দেখিস। এদিকে ইমানদের বাসা থেকে বালতি আর ড্রাম ভর্তি পানি এনে ইমন, তুর্য, তাহমিদ আর ইভান সমানে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। অন্যদিকে আরাফ নিচে নেমে পাশের সেলুনে থাকা কার্বন হাই অক্সাইড সিলিন্ডার এনে স্প্রে করে দিতেই আগুন ধীরে ধীরে নেভে গেল। পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 ঘন্টা লাগলো। সবাই এখনও আতঙ্কগ্রস্ত। হঠাৎ এসবের মধ্যে বাড়ির মালিক আতিকিয়া জাহানের উপর চড়াও হয়ে উঠলেন। তাদের মতো উদাসীন ভাড়াটিয়া তিনি চান না। মুহূর্তে বাড়ি ছাড়ার আদেশ দিলেন, নয়তো এক্ষুনি ধাক্কা দিয়ে বের করে দেবেন। ইমান বলল, এক্ষুনি কিভাবে যাবে? বাসা খুঁজতেও তো অনেক সময় লাগে। ইমানের মা তাকে থামিয়ে দিল। আতিকিয়া জাহান অপমানিত হয়ে সবার সামনে অরুণিকার গালে কষিয়ে একটা চর বসিয়ে দিলেন। অরুণিকা চর খেয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মামির দিকে। রুহানি চেঁচিয়ে বলল, ওকে কেন মারছো? কারণ ও তখন কি করছিল? সারা দিন বই একটা নিয়ে বসে থাকে। কি বই পড়ে সারা দিন? আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে রইল। আরাফ বলল, আপনার ভুলের জন্য এমন হয়েছে। আপনি নিজের দোষ ঢাকার জন্য আমার বোনের গায়ে হাত তুলতে পারেন না। কি করবে তুমি? নিয়ে যাবে ওকে? নিয়ে যাও, আপদ বিদায় হবে। আরাফ কিছু বলতে যাবে, তুর্য আরাফের হাত ধরে বলল, কিছু বলিস না, হেদি বিপরীত হবে। এদিকে বাড়ির মালিক বলে গেল একদিনের মধ্যেই যেন বাড়ি খালি করে দেয়, সাথে দেয়ালে পোড়া দাগ লাগায় যাতে ক্ষতিপূরণ দিয়ে যায়। আতিকিয়া জাহান হতাশ হয়ে মাটিতে বসে পড়লেন। কোন বিপদে যে পড়লেন তিনি! এই মুহূর্তে বাসা কোথায় পাবেন? অরুণিকাকে চৌধুরী ম্যানশনে ঢুকতে দেখেই শিরিন সুলতানা তেড়ে এলেন। তাকে গেটের বাইরে ধাক্কা দিয়ে বের করে বললেন, ডিভোর্স লেটার পেয়ে যাবি সময় মতো। আবার কেন এসেছিস এখানে? অরুণিকা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, আমরা যেখানে থাকি ওটা খালি করে দিতে বলেছে এই মুহূর্তে। অরুণিকাকে থামিয়ে শিরিন সুলতানা বললেন, শুনেছি সব, তোমার ভ্রাতাগণ শুনিয়েছে সেই করুণ কাহিনী। আগে এটা বলো, এখানে তোমার কাজ কি? যতদিন বাসা পাবো না মামিদের নিয়ে এখানে উঠবো ভাবছি। শিরিন সুলতানা তাচ্ছিল্যের সুরে বললেন। ভাবলে কোন সাহসে? অরুণিকা শক্ত কণ্ঠে বলল, সাহসের কি আছে? এটা আমার বাবার বাড়ি। শোনো মেয়ে, এখানে তোমার কোনো অধিকার নেই। ভুলে গেছো কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল? লাজ লজ্জার মাথা খেয়েছো তুমি? আমার ছেলের জীবনে গ্রহণ লাগিয়ে কি শখ মেটেনি এখনো? লিসেন মিসেস শিরিন সুলতানা, আপনি ভালো করেই জানেন আপনার ছেলে কেমন, এটাও জানেন আপনি নিজে কেমন, এমনকি আপনি আরও ভালো করে জানেন আমি কেমন। তাই অপাত্রে বাক্য ব্যয় করে আমাকে বাধ্য করবেন না আপনার মুখের সামনে আমি আয়না তুলে ধরি। শিরিন সুলতানা ভ্রু কুঁচকে তাকালেন অরুণিকার দিকে। অরুণিকা ভেতরে যেতে নেবে তখনই রুহানির কল এলো। অরুণিকা কল ধরতেই ওপাশ থেকে রুহানি বলল, নিচতলায় একটা বাসা পাওয়া গেছে, রুদবাদের বিল্ডিংয়ে, ভাড়া অনেক কম। মা এক পায়ে রাজি, কিন্তু একটা কাহিনী হয়ে গেছে, তোকে তাড়াতাড়ি আসতে হবে। অরুণিকা দ্রুত বেরিয়ে পড়ল আর শিরিন সুলতানার রাগী দৃষ্টিতে অরুণিকার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। অরুণিকা রোদবাদের বিল্ডিংয়ের নিচতলাটি দেখে রুহানির হাত ধরে বলল, আপাতত হয়ে যাবে। রুহানি মাথা নেড়ে পেছনে ইশারা করতেই অরুণিকা পেছন ফিরে আহনাফকে দেখে অবাক হয়ে গেল। আহনাফ পকেটে হাত গুজে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। তখনই আতিকিয়া জাহান আহনাফের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তোমার জন্যই এই বাড়ির মালিক আমাদের এই ঘরটা দিয়েছে। অরুণিকা ভ্রু কুঁচকে তাকালো। আহনাফ বলল, কিন্তু শর্তটা? আরে চিন্তা করো না বাবা, ও তোমার সব শর্ত মেনে নেবে, তাই না অরু? অরুণিকা জিজ্ঞেস করলো। কি শর্ত? আহনাফ অরুণিকার দিকে ঝুঁকে বলল, যদি চাও বাসা ভাড়া নিতে তাহলে তোমাকে আমার জন্য কাজ করতে হবে, আন্ডারস্ট্যান্ড? অরুণিকা তাচ্ছিল্যে সুরে বলল, চট্টগ্রামের ডন হয়ে গেছো নাকি? বলতেই পারো, তবে সুযোগ নিজে এসেই আমার কাছে ধরা দিয়েছে। দেখো, প্রকৃতিও চায় তুমি আমার অনুগত থাকো।
এই বাসা আমাদের লাগবে না, রাখো তোমার বাসা তোমার পকেটে। আতিকিয়া জাহান অরুণিকার হাত মুড়ে দিয়ে বললেন, এই চুপ বেয়াদব মেয়ে, একটা কথা বেশি বলবি না তুই। আহনাফ যা বলবে তাই হবে, তুইও যা বলবে তাই শুনবি। রুহানি আতিকিয়া জাহানের হাত ধরে বলল, মা কি যাতা বলছো? তুমি জানো ওরা ডিভোর্স নিচ্ছে? হবে না ডিভোর্স, আহনাফ না চাইলে হবে না। এটা ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত, তুমি ওরকে ফোর্স করতে পারো না। পারি, আমাদের মাথার উপর ছাদ নেই, তোর বাবাও দেশে নেই, ও বাড়ির মালিক বের করে দিলে আমরা কোথায় যাব? সামনে তোর পরীক্ষা, এই মুহূর্তে মাসের মাঝখানে কোথাও ভালো বাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। তাই আমি আর কোনো কথা শুনতে চাই না।